নমস্কার, আমি পলাশ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বকোষ বাংলার দেশের কথা দশের কথা। আজকে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে। আমাদের ভারতের জন্য খুব দুর্ভাগ্যজনক এবং খুব শোকস্তব্ধ একটা দিন। যেখানে তীর্থযাত্রা করতে যাওয়া প্রায় ৪৫ জন তীর্থযাত্রী মৃত। তারা সৌদি আরবে একটি বাস দুর্ঘটনায় মারা গেছে। ব্যাপারটা নিয়ে আমার মনে হয় একটু আলোচনা করা দরকার। যদি আমি ১ম এ আসি যে এই ঘটনাটা কোথায় ঘটেছে? এই ঘটনাটা ঘটেছে হচ্ছে উমরাহ বলে সরি মুফরিয়াত বলে একটি জায়গাতে। মুফরিয়াত জায়গাটি হচ্ছে মদিনার থেকে ২৫ কিলোমিটার দূরে। এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করব। কেন মদিনার কাছাকাছি ঘটনাটা ঘটেছে। ৪৫ জন মারা গেছিলেন। বাসে ৪৬ জন ছিলেন ড্রাইভার সহ এবং একজন যিনি বেঁচে গেছেন তিনি হচ্ছেন ড্রাইভারের কাছেই বসেছিল। এই ব্যাপারটা আমি বলব। তো ড্রাইভার সহ ৪৬ জন ছিলেন, ৪৫ জন মারা গেছেন, একজন হচ্ছে জীবিত আছেন, হাসপাতালে রয়েছেন। এর সময়টা কখন? এই ঘটনাটা ঘটে হচ্ছে ১৬ই নভেম্বর। ১৬ই নভেম্বর রাত্রিবেলা স্থানীয় সময় ১১ টার সময় এই ঘটনাটা ঘটে। ইন্ডিয়ান টাইমিং যদি দেখা হয়, ইন্ডিয়ান টাইমিং সৌদি টাইমিং থেকে ২.৫ ঘন্টা এগিয়ে থাকে। তাহলে রাত ১:৩০ টার সময় ভারতীয় সময় ১৭ তারিখ মানে পরের দিন পড়ে গেছে। ১৭ তারিখ রাত ১:৩০ টার সময় এই ঘটনাটা ঘটেছে। তো এই ঘটনাটা যে ঘটেছে, এই ঘটনাটা কিভাবে ঘটল? কেন ঘটেছিল এবং কিই বা ঘটেছে? বেসিক্যালি ভারতীয় যারা উমরাহ তীর্থযাত্রী ছিল তাদের একটি বাস মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছিল। মক্কা থেকে মদিনার দিকে যখন যাত্রা করছিল, মদিনার থেকে ২৫ কিলোমিটার আগে এই ঘটনাটা ঘটে। উল্টো দিক থেকে আসছিল একটি ডিজেল ভর্তি একটা ট্যাংকার এবং সেই ট্যাংকারটা মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচুর পরিমাণে জ্বালানি থাকার জন্য এই আগুনটা ভয়াবহ আকার নেয়। এবং তার জন্য বাসে এই ভয়াবহ আকারটা নেওয়ার ফলেই বাসে যারা ছিল তাদের মধ্যে একজন বাদ দিয়ে আর কেউ বাঁচতে পারেননি। সবাই মৃত। ১ম এ ৪২ জনের খবর পাওয়া গেছিল। পরবর্তীকালে জানা গেল যে সেই ৪২ টা বেড়ে ৪৫ এ দাঁড়িয়েছে। আ বর্তমানে ৪৫ জন মৃত এবং একজন শুধুমাত্র জীবিত। এবং আমি এটা নিয়েও বলব যে কিভাবে ভাগ্যের জোরে ৪ জন ৮ জন কিন্তু বেঁচে গেছে। সে ব্যাপারটা নিয়ে প্রাথমিক রিপোর্ট তো এটাই যে একজন এখনো পর্যন্ত জীবিত। এবং এই যে ঘটনাটা ঘটেছে আমি যেটা বললাম এক্ষুনি যে স্থানীয় সময় রাত ১১ টায় এবং কলকাতা আমি যদি ইন্ডিয়ান টাইমিং দেখি তাহলে রাত ১:৩০ টার সময় ঘটনাটা ঘটেছে। ড্রাইভার সহ ৪৬ জনের মধ্যে ৪৫ জন। কারা ভ্রমণ করছিলেন? এই তীর্থযাত্রী যে দলটি ছিলেন তারা প্রিডমিনেন্টলি তেলেঙ্গানা এবং হায়দ্রাবাদ এলাকা থেকে গেছিলেন এবং তারা রওনা দিয়েছিলেন ৯ তারিখে। ৯ তারিখে একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে তারা বুক করে এআই মিনা, এআই মাক্কা ট্রাভেল এজেন্সির মাধ্যমে বাস বুক করে এবং এই বাসের মধ্যে করেই তারা মানে এই ট্রাভেল এজেন্সি থেকে বুক করে যারা পুরো এই যাতায়াত নিয়ে যাওয়া নিয়ে আসা পুরোটা দায়িত্ব ছিল আরকি। এর মধ্যে এই সংস্থা মধ্যে যে ৫৪ জন এই তীর্থযাত্রা করেছিল এই এজেন্সির সাথে। এবার প্রশ্ন হচ্ছে এজেন্সিতে যে ৫৪ জন ছিল তাহলে ৪৬ জন কি করল? বেসিক্যালি আ এই যে যখন ঘটনাটা ঘটেছে তখন ৪ জন অন্য গাড়িতে ছিল এবং আরো ৪ জন তারা যে ছিল তারা কিন্তু ওখানে থেকে গেছিল। তারা কিন্তু যাত্রা করেনি। মানে তারা ফেরেনি। মক্কাতেই থেকে গেছে। তো এই ৮ জন কিন্তু খানিকটা ভাগ্য জুড়েই পুরো ঘটনার থেকে বেঁচে যান। তারা কোনভাবেই ক্ষতিগ্রস্ত হন। এবার যদি বলা হয় যে এখানে পুরো কারা কয়জন ছিল বা কতজন মহিলা পুলিশ ছিল যদি দেখা যায় যে নিশ্চিতভাবে ৪৬ জনের মধ্যে ৪৫ জন মৃত। হায়দ্রাবাদ পুলিশ এটা কমিশনারেট থেকে এটা একদম নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে ২০ জন মহিলা ছিল, ১১ জন শিশু ছিল এবং বাকি যারা ছিলেন তারা হচ্ছে পুরুষ। আর একজন মাত্র জীবিত। এবার প্রশ্ন হচ্ছে কে এই জীবিত ব্যক্তি? এই জীবিত ব্যক্তির নাম মোহাম্মদ আব্দুল সোয়েব। এই মোহাম্মদ আব্দুল সোয়েবের ব্যাপারে আমি একটু বলব। কিন্তু এইটা দেখুন মানে খানিকটা ওই যেরকম আমরা দেখেছিলাম গুজরাটে যখন প্লেন অ্যাক্সিডেন্টটা হলো সেখানেও কিন্তু একজন খানিকটা ভাগ্যজয়ী বেঁচে গেছিলেন। ইনিও সেরকমই একজন। একমাত্র জীবিত ব্যক্তি মোহাম্মদ আব্দুল সোয়েব। তার বয়স মাত্র ২৪। হায়দ্রাবাদের আসিফগড় এলাকায় বাসিন্দা তিনি। তিনি বাসের ড্রাইভারের একদম কাছাকাছি সামনেই বসেছিলেন। দুর্ঘটনার সময় বাসটি ডিজেল ট্যাংকারের সঙ্গে ধাক্কা খাওয়ার পরে আগুন ধরে যায়। সোয়েব কোনোভাবে জানলা দরজা কোনো একটা জায়গা থেকে জানলা বা দরজা সেটা এখনো পর্যন্ত তার বয়ান পাওয়া যায়নি। সে জানলা বা দরজা দিয়ে বেরিয়ে যায়। এটা কিন্তু তার সম্ভবত আ মদিনায় তোলা এইবারের যাত্রাতেই মক্কায় তোলা তার ছবি। তো সেই ছবিটা এখান থেকে পাওয়া গেছে এবং এই সেই ব্যক্তি তিনি এখন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু যখন তিনি সুস্থ হবেন বা কথা বলার অবস্থায় আসবেন আশা করা যাচ্ছে যে সেখান থেকেও অনেকটা তথ্য পাওয়া যাবে। যাই হোক বর্তমানে আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি। তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আর এর মধ্যে থেকে না ২-৩ টে চ্যালেঞ্জ বা পদক্ষেপ আমার মনে হয় আমাদের জেনে রাখা দরকার যে ১ম সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হতে চলেছে সেটা হচ্ছে যে
আ যাদের বডি গুলো এতটাই বাজেভাবে আমার বলতেও খুব বাজে লাগছে বা ডিস্ট্রয় হয়েছে যে সেখানে হয়তো তাদের ডিএনএ ভিত্তিক কিছু শনাক্তকরণ দরকার হবে। বডি পার্টস এর সঙ্গে ফ্যামিলি মেম্বারদের। আ কিছুটা কূটনৈতিক মনোযোগ দিতে হবে যে কিভাবে তাদের বডি গুলো কিভাবে সুস্থভাবে বা ঠিকভাবে ভারতীয় তাদের যারা আত্মীয়স্বজন আছে তাদের পরিবারের কাছে পৌঁছে যাওয়া যায় এবং তারা যদি আসতে চায় তাদেরকে কিভাবে সহজে কোন রকম কমপ্লিকেশন না করিয়ে আনা হয়। আর ৩ নাম্বার প্রশ্ন যেটা সেটা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। বেশ কিছু আমি নিউজ চ্যানেলেও এই প্রশ্নটা দেখলাম যে ভ্যালিড প্রশ্ন যে যখন রাতের বেলা গাড়ি চলছে, মানে এটা রাত ১১টা মানে কিন্তু রাতই। তার মানে এমন জায়গায় অ্যাক্সিডেন্টটা হচ্ছে সেখানে দাঁড়ানোর ব্যাপার ছিল না, প্ল্যান ছিল না। এটা বোঝা যাচ্ছে যে তার মানে সারারাত ধরে গাড়িটা চলত। সেক্ষেত্রে এটা কিন্তু কোন রুটে যাচ্ছে সেই রুটে যারা ড্রাইভার আছেন তারা কতটা পর্যাপ্ত বিশ্রাম পেয়েছে কিনা ড্রাইভিং করার সময়। কারণ অনেক সময় হয় কি যে রাত্রিবেলা একটা ঘুমের ঝোঁকে অনেক সময় গাড়িতে ১৯-২০ হয়ে গেলেও বড় ঘটনা ঘটতে পারে। যদিও পুরো ব্যাপারটা এখনো বলা মুশকিল যে বাস ড্রাইভারের গন্ডগোল ছিল নাকি যে ট্যাংকার আসছিল সেখানে কোনো গোলযোগ হয়েছিল। পুরো ব্যাপারটা হয়তো আ আসিফ যখন একটু সুস্থ হয়ে উঠবে বা বলার অবস্থায় আসবে, কারণ সে যেহেতু সামনের দিকে ছিল, সে হয়তো খানিকটা বলতে পারবে। এর পরবর্তী যেটা আমার মনে হয় যে আমাদের সরকারি যা প্রতিক্রিয়া বা কূটনৈতিক তৎপরতা নেওয়া সেগুলো নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর থেকে শুরু করে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী সবার তরফ থেকে যা যতটা দেওয়া সম্ভব এবং অবশ্যই সৌদি আরবের গভর্নমেন্টের সঙ্গে কমিউনিকেট করা, তাদের তরফ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। দেখুন মোদ্দা কথা হচ্ছে এখন যারা নেই তারা নেই। এটা খুব harsh একটা রিয়ালিটি কিন্তু মেনে নিতে হবে। তাদেরকে হয়তো ফিরে পাওয়া যাবে না। কিন্তু তাদের পরিবারের কাছে, তাদের প্রিয়জনের কাছে তাদের হয়তো নিথর দেহটাই পৌঁছে দেওয়াটা এখন একটা বড় কাজ। তো সেই ব্যাপারটা হয়তো পরবর্তীকালে এ নিয়ে অনেক পর্যালোচনা হতে পারে। হয়তো সরকারের তরফ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তাদের পরিবারের কাছে। কিন্তু সেগুলো অনেক পরবর্তী ব্যাপার। আপাতত হয়তো তাদের কাছে শেষ দেখাটাই হয়তো অনেক বড় ব্যাপার তাদের পরিবারে। তো সেই জিনিসগুলো এখন যাতে ঠিকঠাক মতে স্মুথলি করা যায় সেই ব্যাপারেই সরকার এবং বিদেশের সরকার, আমাদের রাজ্য সরকার মানে তেলেঙ্গানা সরকার এবং আমাদের আ যে সেন্ট্রাল গভর্নমেন্ট সবাই সেই চেষ্টাতেই এখন আপাতত রয়েছে। পরিবারের জন্য কিছু হেল্পলাইন দেওয়া হয়েছে। সেই হেল্পলাইনের আমার মনে হয় আমি বলার কোনো দরকার নেই। আমি ৩ টে হেল্পলাইন দিয়ে দিয়েছি। যেটা হচ্ছে জেহাদের যেটা জেধা মানে হচ্ছে যেটা হচ্ছে সৌদি আরবের যে হেল্পলাইন রয়েছে সেটাও এখানে টোল ফ্রি নাম্বারটা আমার দেওয়া রয়েছে। ভারত সরকারের তরফ থেকে ২ টো দেওয়া হয়েছে। সেই ২ টো বলে দিয়েছি এবং তেলেঙ্গানা সরকার থেকে ভবন থেকেও ৩ টে নাম্বার দেওয়া হয়েছে। আমি সেটাও এখানে লিখে রেখেছি। আপনার দরকার হলে এখানে স্ক্রিনশট নিয়ে এটাকে দেখতে পারেন। আম তবে আমি একটা জিনিসই বলব যে সরকারের তরফ থেকে যেই তথ্যগুলো আসছে সেগুলোতে বিশ্বাস করুন। কোন রকম প্রশ্ন থাকলে কারোর প্রিয়জন যদি করে আমার আশা করছি এবং কামনা করছি যে হয়তো আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদের কোন প্রিয়জনের মনে প্রাণে কামনা করছি। আম এবং যদি দরকার হয় তাহলে এই নাম্বারেই কল করে কোন রকম ভাবে সাহায্য চাইবেন বা তথ্য চাইবেন। কোনভাবেই গুজবে কান দেবেন না। আর নিজেদেরকে সিকিউর রাখুন যতটা পারবেন। আর লাস্ট যদি আমি ঘটনাটাকে একবার যদি এক নজরে দেখে নিই কি হয়েছে। ৯ তারিখে এরা যাত্রা করেছিল হায়দ্রাবাদ থেকে ৫৪ জন উমরাহ তীর্থযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে। ১৬ তারিখে রাত ১১ টা ওখানকার সময় ইন্ডিয়ান টাইমিং রাত ১:৩০ টার সময় ঘটনা ঘটে। ট্যাঙ্কের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়। ১৭ তারিখে সংবাদ সংস্থাগুলোর মাধ্যমে দুর্ঘটনা পুরো ভয়াবহতা সবার কাছে পৌঁছে যায়। ১ম এ ৪২ জনের খবর পাওয়া যায়। পরবর্তীকালে জানা যায় যে এটা ৪২ নয়, এটা ৪৫ জন মারা গেছে। সেটা ১৭ তারিখে জানা যায়নি। ১৭ তারিখে দুপুরের দিকে জানা যায়। সকালের দিকে মনে হচ্ছিল ৪২ জন। সম্ভবত ৩ জন হসপিটালাইজ ছিল, যে ৩ জন পরবর্তীকালে মারা গেছেন। কিন্তু একজন বেঁচে গেছেন, উমরাহ নাম, ২৪ বছর বয়স, তেলেঙ্গানার বাসিন্দা। তো তিনি বেঁচে গেছেন। তিনি এখনো হসপিটালে রয়েছেন। এখনো পর্যন্ত শোক বার্তা আমাদের পিএম এবং তেলেঙ্গানার মন্ত্রী এবং আ সৌদি আরবের সরকারের তরফ থেকে এসছে। পুরো ব্যাপারটাকে যদি দেখি যে আমি এর মধ্যে থেকে আর তো কিছু বলার নেই। যাদের প্রিয়জন গেছে এই শোক তাদের কাছেই তারাই বুঝতে পারবে। আমরা হয়তো ফিলও করতে পারবো না। মানে তার ধারে কাছেও বুঝতে পারবো না। তবুও তাদের পরিবারের প্রতি প্রচন্ড পরিমাণে সমবেদনা রইলো। আ আমরা কামনা করব যে আ যিনি আরকি আ সোয়েব যিনি আরকি হসপিটালাইজড হয়েছে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরুক। সবার জন্য শান্তি কামনা করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নিজের এবং নিজের আশেপাশের লোকজনদের সাহায্য করার চেষ্টা করবেন, সুরক্ষিত রাখবেন। নমস্কার।